28 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত খালেদ মহিউদ্দিন আছেন নিউজপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। গ্যাসের দাম বাড়ানোর বিজ্ঞপ্তির বৈধতা জানতে চায় হাইকোর্ট, দ্বিতীয় দফায় বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত। জাপানি নাগরিক হোশি কুনিও হত্যায় জেএমবির 5 জঙ্গির ফাঁসি, 1 আসামি বেকসুর খালাস। সারা দেশে পরিবহন ধর্মঘটে জনজীবনে চরম ভোগান্তি, কর্মসূচি অযৌক্তিক বললেন সড়ক মন্ত্রী। জুন মাসে গ্যাসের দাম দ্বিতীয় দফা বাড়ানোর সিদ্ধান্ত 6 মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। সেই সাথে 2 দফায় দাম বাড়ানোর গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি JBM হাসানের হাইকোর্ট বেঞ্চ সকালে এই রুল জারি করেন। গত 23 ফেব্রুয়ারি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC বাসাবাড়ি ও গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের দাম বাড়িয়ে গণবিজ্ঞপ্তি দেয়। দাম বাড়ানোর এ সিদ্ধান্তের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব সোমবার হাইকোর্টে রিট আবেদন করে। BERCর গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আবাসিক গ্রাহকদের 1 মার্চ থেকে 1 চুলার জন্য মাসে 750 টাকা আর 2 চুলার জন্য 800 টাকা দিতে হবে। আর দ্বিতীয় ধাপে 1 জুন থেকে 1 চুলার জন্য মাসিক বিল হবে 900 টাকা আর 2 চুলার জন্য 950 টাকা। সকালে প্রাথমিক শুনানি শেষে আদালত গণবিজ্ঞপ্তি নিয়ে রুল দেন। রিটকারীর আইনজীবী জানান, আইন অনুযায়ী এনার্জি রেগুলেটরি কমিশন এক অর্থ বছরে একবারের বেশি দাম বাড়াতে পারে না। এছাড়া গণশুনানির পর 90 দিনের মধ্যে দাম বাড়ানোর বিধানও মানেনি BERC। যে গণবিজ্ঞপ্তি জারি করেছিল গ্যাসের মূল্য বৃদ্ধি করে, সেইটাই আপনার কেন অবৈধ ঘোষণা করা হবে না সেই জন্য রুল ইস্যু করেছেন। এবং দ্বিতীয় ফেজ যেটা ইফেক্টিভ হবে 1 জুন 2017 থেকে, সেইটা স্টে করেছেন 6 মাসের জন্য। আইন অনুযায়ী দুবার গ্যাসের দাম বাড়ানো যায় না বলে আদালত দ্বিতীয় ধাপে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করেছে। যেহেতু প্রস্তাবনাটা ছিল 2 বার, সেই ক্ষেত্রে কোর্ট একটাকে কাটেল করে দিয়ে আর একটাকে অব্যাহত রেখেছে। যে ল্যাপসটা আছে সেটাকে ওভারকাম করার জন্য আসলে সেটা বৃদ্ধি প্রস্তাব করেছিল, সেটা হয়তো বা আজকের আদেশের কারণে আসলে ফাইনালি এক্সিকিউট করতে পারবে। যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহৃত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস বা সিএনজির দাম 1 মার্চ থেকে প্রতি ঘনমিটার 38 টাকা আর 1 জুন থেকে 40 টাকা হবে। বিদ্যুৎ উৎপাদন, সার কারখানা, শিল্প ও বাণিজ্যিক খাতেও গ্যাসের দাম 2 ধাপে 5 থেকে 50% পর্যন্ত বাড়িয়েছে BERC। জান্নাতুল ফেরদাউস, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বিতীয় দফায় গ্যাসের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করেছে হাইকোর্ট। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন জ্বালানি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম। আমাদের সঙ্গে ক্যাবের কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সভাপতি গোলাম রহমানও থাকবেন, কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দিবেন। আমি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম আপনার কাছে জানতে চাইব যে 2003 সালের বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইনের 34 ধারায় বলা আছে, আপনি নিশ্চয়ই জানেন, যে কমিশন কর্তৃক নির্ধারিত ট্যারিফ কোনো অর্থ বছরে একবারে বেশি পরিবর্তন করা যাবে না যদি না জ্বালানি মূল্যের পরিবর্তন সহ অন্য কোনো পরিবর্তন ঘটে। এই আইন থাকা সত্ত্বেও 2 ধাপে গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছিল? জনাব তাজুল ইসলাম। জ্বালানি তেলের দাম অথবা গ্যাসের দাম বাড়ানোর জন্য দায়িত্বটা পালন করেন এনার্জি রেগুলেটরি কমিশন। আর এই পণ্যটি বিক্রি যেহেতু সরকার অর্থাৎ বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয় করেন, তো সঙ্গত কারণে তারা আবেদন করেছে এবং সে আবেদন অনুযায়ী তারা মূল্য বৃদ্ধি করার জন্য সিদ্ধান্ত দিয়েছেন। তো আমি পার্লামেন্টারি সাইড থেকে আমি যদি আমার বক্তব্য বলতে যাই, তাহলে সেটা হলো এরকম যে প্রাকৃতিক গ্যাস এটা আমাদের একটা প্রাকৃতিক সম্পদ। এই সম্পদ আপনি উত্তোলন খরচ শুধুমাত্র নির্বাহ সাপেক্ষে একেবারে মূল্য না ধরে বিক্রি করতে পারেন, আবার একটা যৌক্তিক মূল্য আপনি নির্ধারণ করতে পারেন। এখন একটা যৌক্তিক মূল্য নির্ধারণের কথাটা আমি এই কারণেই বললাম, মার্কিন যুক্তরাষ্ট্র সহ সারা পৃথিবীর অনেক অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ তারা জ্বালানি এই সমস্ত পণ্যের একটা নির্ধারিত মূল্য নির্ধারণ করেন। একটা মূল্য নির্ধারণ এই কারণেই করেন যাতে করে এখান থেকে উত্তোলিত অর্থ তারা দেশের। জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, আমাদের প্রশ্ন ছিল যে
এক বছরে একবারে বেশি পরিবর্তন করা যাবে না, 2 ধাপে এটি জানা সত্ত্বেও 2 ধাপে পরিবর্তনের কথা কেন আসলো? যে কারণে হাইকোর্ট আজকে বিষয়টি স্থগিত করেছে, আপনি নিশ্চয়ই জানেন। এইটি কেন করা হলো, যেখানে আইনে আছে যে আপনারা 1 বছরে 2 বার দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেবেন? মহামান্য আদালতের রায়ের ব্যাপারে আমার এখানে কোনো বক্তব্য নেই। আর যে প্রশ্নটা আপনি করেছেন 2 বার কেন বাড়ালো এবং বাড়ানোর জন্য যে কর্তৃপক্ষ দায়ী তাদেরকেই এই প্রশ্নটা করা আমার মনে সঙ্গত হবে। আমি এই ব্যাপারে উত্তর দেওয়ার জন্য উপযুক্ত প্রতিষ্ঠান নই। তো এখানে আমি মূল্যবৃদ্ধির ব্যাপারে পার্লামেন্টারি সাইড থেকে আমরা যে বিষয়টা পর্যালোচনা করেছি বিভিন্ন সময়, সেটা আমরা ন্যাশনাল ইকোনমিক পার্সপেক্টিভে আমরা এটাকে বিবেচনা করার চিন্তা করেছি যে আন্তর্জাতিক বাজারে যদি জ্বালানি গ্যাসের মূল্য, প্রাকৃতিক গ্যাসের মূল্য যদি $6 থেকে $8 হয়, আর আমরা যদি আমাদের উত্তোলিত গ্যাসের কোনো মূল্য না ধরে শুধুমাত্র উত্তোলন খরচ সহ প্রশাসনিক খরচগুলো যোগ করি, তাহলে $2 কাছাকাছি আসে। এবং এই মূল্যে যদি আমরা বিক্রি করি, তাতে করে আমাদের যারা কনজিউমার তারা হয়তো কম দাম পাবে। কিন্তু আগামী দিনের বর্ধিত চাহিদা পূরণ করে বাংলাদেশটাকে একটি উন্নত বাংলাদেশে রূপান্তরিত করা, জনমানুষকে অর্থনৈতিকভাবে একটি সচ্ছল জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে অর্থনৈতিক যোগানের প্রয়োজন হবে, তো সেই যোগানের জন্য তখন আমরা আবার সেখানে একটা যুক্তি দেখি। এখন আমি যদি মনে করি যে একজন কনজিউমার 200 টাকা বেশি দিলে যদি তার জন্য আগামী দিন 2000 টাকা রোজগারের একটা সুযোগ আসে, 50,000 টাকা রোজগারের সুযোগ আসে, তাহলে আমি সেখানে কোন সিদ্ধান্তটা নেব? এই বিবেচনাটা আমরা যখন নাকি টোটাল বিষয়টা নিয়ে পর্যালোচনা করতে যাই, তখন এই যুক্তিগুলি আমাদের সামনে আসে। যেমন আমি আপনাকে বলবো, এদেশে যখন 2009 সালে এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতা আসার পূর্বে 1700 মিলিয়ন কিউবিক মিটার গ্যাস উত্তোলিত হতো, আর এখন সেটা হচ্ছে 2700 মিলিয়ন কিউবিক মিটার। এই যে বর্ধিত উৎপাদনের জন্য বর্ধিত ব্যয় করতে হয়েছে। জনাব তাজুল ইসলাম, আপনাদের কাছে কি এরকম একটি হিসাব আছে যে আপনারা এই যে বাসাবাড়িতে যে গ্যাসের দাম বাড়ালেন, সেই বাড়ানোর ফলে আপনারা মোট কত টাকা বাড়তি পাবেন এবং তার কত টাকা আপনারা এই উত্তোলন এবং উন্নয়নের কাজে ব্যয় করবেন, এবং সেটি মোট উত্তোলন ব্যয় বা জ্বালানি উন্নয়নের ক্ষেত্রের কত অংশ? আমি এখানে একটা সংশোধনী দেওয়াটা দায়িত্ববোধ মনে করছি। আসলে সংসদের পক্ষ থেকে মূল্য বাড়ানো হয় নাই, বাড়ানো হয়েছে বিইআরসি, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে। আর এখানে আমি আপনার প্রশ্নটার উত্তর যদি আমি দিই, আমি একটা কম্পেয়ার স্টেটমেন্ট আপনার সামনে তুলে ধরি যে দেখা গেছে যে আমাদের ট্রান্সপোর্ট সেক্টরে এবং ডোমেস্টিক সেক্টরে যে গ্যাসটা কনজিউম হয়, এই কনজামশন থেকে 1200 কোটি টাকা বছরের রাজস্ব আহরণ হয়। কিন্তু এটা যদি আপনি বিদ্যুৎ খাতে যদি ব্যয় করতেন, তাহলে সেখান থেকে আহরণ হতো 84,000 কোটি টাকা। দ্যাট ইজ দ্য ডিফারেন্স ইজ, আই থিঙ্ক, ইজ সিগনিফিক্যান্ট। জনাব তাজুল ইসলাম, আপনি তো আসলে ওই গ্যাসটা বিদ্যুৎ খাতে এক্ষুনি দিয়ে দিচ্ছেন না। আপনি 1200 কোটি টাকা যেখান থেকে আপনি আয় করছেন, সেখানে দাম বাড়িয়ে আপনি আসলে কত টাকা আয় করলেন এবং সেটা গ্যাসের উন্নয়নের জন্য আপনি কতটা ব্যয় করতে পারেন না। এখানে আপনি বলতে আসলে গ্যাসের দাম বাড়ানো বা জ্বালানির দাম বাড়ানোর ক্ষেত্রে আমি সরকারের প্রতিনিধি হিসেবে আপনাকে ধরে নিচ্ছি, যদিও কমিশন দাম বাড়িয়েছে আপনি বলছেন বারবার। কমিশন কিন্তু কমিশন দাম বাড়ায় সেটি শেষ প্রস্তাবে, এবং কমিশন প্রস্তাবগুলি নেয়। আপনারা যেহেতু নির্বাহী ক্ষমতায় রাষ্ট্রের আছেন, সেজন্য আপনাদের বলছি। না, আমি কিন্তু কথা বলছি লেজিসলেটিভ সাইড থেকে, সংসদের পক্ষ থেকে আমি কথা বলছি, এবং সংসদ ইজ এম্পাওয়ার্ড অর রেসপন্সিবল
to take care and oversee the responsibility are performing by the ministry, whether they are doing the right thing or not. এখানে এই দায়িত্বটাই আসলে আমার উপরে অর্পিত অথবা আমার কমিটির উপর অর্পিত এবং সেটাই আমরা করি। তবে এখানে আমরা তো যেহেতু পর্যালোচনা করেছি অথবা করি, সেই হিসাবে আমি আপনাকে বলবো যে আসলে উন্নত দেশ, যত দরিদ্র দেশগুলা উন্নত হয়েছে তারা জ্বালানির পিছনে বেশি ব্যয় করেছে, তারা জীবনযাত্রার পিছনে বেশি ব্যয় করেছে এবং ব্যয় করার জন্য তারা তাৎক্ষণিক আরম্ভ করতে হয় নাই অথবা করা সম্ভব হয় নাই, তাদের রোজগার বেড়েছে। তো আমাদের যেহেতু রোজগার বাড়ছে, আমাদের পার ক্যাপিটাল ইনকাম ছিল যেখানে নাকি আপনার $500, সেখানে তাজুল ইসলাম, আমার প্রশ্নটি আসলে সরল। আমি জানতে চাইছি যে 1200 কোটি টাকা যেখানে আপনি গ্যাস বিক্রি করে আয় করছেন সারা দেশের মানুষের কাছ থেকে, সেই আয়ের সাথে এই মূল্য বৃদ্ধির ফলে আর কত টাকা যুক্ত হবে? এক, দুই হচ্ছে যে সেই বাড়তি টাকা আপনি যে গ্যাস উত্তোলনের উন্নয়নের কথা বলছেন তাতে আসলে কি পরিমাণ অবদান রাখবে? আমি যদি প্রশ্নটিকে আরেকটু বিস্তৃত করি তাহলে এরকম বলতে পারি যে গ্যাসের যে সিস্টেম লস, যে পিলফারেজ রয়েছে তা দূর করলে আপনি আসলে কত টাকা আয় করতে পারেন? হ্যাঁ, পিলফারেজ এবং দুর্নীতি এগুলা অবশ্যই বন্ধ করা উচিত। এইটাকে কোনোভাবে সমর্থন করার কোনো সুযোগ নাই। আর এটাকে আবার মূল্যবৃদ্ধির সাথে একটা টুলস হিসাবে ব্যবহার করা আমার মনে হয় যৌক্তিক হবে না। আর যদি একেবারে আপনার কিউবিক মিটার গ্যাসও যদি অপচয় না হয়, তাহলেও আমার মূল্যবৃদ্ধির বিষয়টা আমাকে হয়তোবা বিবেচনায় আনতে হতে পারে। যেমন আপনি যেটা বলছেন, যেমন এখন নতুন করে 108টি নতুন কূপ খননের জন্য প্রকল্প নেওয়া হয়েছে, হাজার হাজার কোটি টাকা খরচ করে যন্ত্রপাতি কিনা হয়েছে, লোকবল নিয়োগ করা হয়েছে আপনার লিকুইডিফাইড ন্যাচারাল গ্যাস আমদানি করার জন্য। সেখানে টার্মিনাল সমুদ্রে করা হচ্ছে, আপনার নতুন নতুন আমাদের আপনারা অনেক উন্নয়ন প্রক্রিয়া নিচ্ছেন জনাব তাজুল ইসলাম। আমি আমার সাথে ক্যাব সভাপতি জনাব গোলাম রহমান রয়েছেন। জনাব গোলাম রহমানের কাছ থেকে আমি জানতে চাইবো যে জনাব গোলাম রহমান, আপনি আমাদের একটু জানাবেন যে মাত্র 30-35 লক্ষ লোক যারা পাইপলাইনে গ্যাসের গ্রাহক রয়েছেন, তাদের কথা ভেবে তাদের যে গ্যাসের দাম বাড়ানো বা যেটিকে সরকার সমন্বয় বলছে তার বিরুদ্ধে আপনারা এরকম শক্ত অবস্থান কেন নিয়েছেন? জনাব গোলাম রহমান। আমরা শুধু যে গৃহস্থালির গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অবস্থান নিয়েছি তা নয়, আমরা গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এর কারণ গ্যাসের মূল্য বৃদ্ধি হলে উৎপাদন ব্যয় বাড়বে, মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে, এক্সপোর্ট কম্পিটিটিভনেস কমে যাবে। কিন্তু সার্বিকভাবে জনাব গোলাম রহমান, যে গ্যাসের দাম বাড়ানো হয়েছে সেই গ্যাসের সাথে কি আসলে উৎপাদনের রপ্তানির কোনো সম্পর্ক রয়েছে? এবং পাইপলাইনে গ্যাস পাচ্ছে, সব রকমের গ্যাসের দাম কিন্তু বাড়ে নাই আসলে। গৃহস্থালিতে গ্যাসের দাম যেটা পাইপলাইনে সরবরাহ করে সেটি বেড়েছে এবং পরিবহন খাতে সিএনজির গ্যাসের দাম বেড়েছে এবং সেটি খুবই কম পরিমাণে। না, আপনি অনুগ্রহ করে গণবিজ্ঞপ্তিটি দেখবেন, সব রকম ধরনের গ্যাসের দামে বাড়ানো হয়েছে। আচ্ছা, তবে আপনি যেটা বললেন, এই যে সাধারণ মানুষ যারা 10 থেকে 30,000 টাকার মধ্যে যাদের আয়, যারা শহরে বাস করে বেশিরভাগ এবং গ্রামেও অনেকে বাস করে, যারা গ্যাসের ব্যবহার করে, এই গ্যাসের ব্যবহার যখন করে তখন তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ, এখন 650 টাকা বোধহয় 2 চুলায় দিতে হয়। 2 দফায় যদি দাম বৃদ্ধি পেত তাহলে 950 টাকা হতো। এর মানে 50 ভাগ দাম বৃদ্ধি, 50 ভাগের মতো দাম বৃদ্ধি হতো। কিন্তু জনাব গোলাম রহমান, আপনি কি সত্যি মনে করেন যে আমাদের যারা নিম্ন আয়ের মানুষ আছেন তারা পাইপলাইনে গ্যাস পান? পায় না, গ্যাসও পায় না, আবার দামও দিতে হয়। না মানে দাম দিতে হয় মানে তারা তো পায় না, মানে গ্যাসের দাম পরিশোধ করে। পাইপলাইনে তো গ্যাস পান হচ্ছে, গ্যাস পাই আমরা যারা নাগরিক সুবিধাভোগী সমাজের উচ্চতলার অংশরাই বেশিরভাগ।
না, এটা বোধহয় আমি সম্পূর্ণভাবে ঠিক নয়। আপনি যেখানে নিম্ন মধ্যবিত্ত আয়ের বাসিন্দারা যারা ঢাকা শহরে বাস করেন, তাদের প্রায় সবারই বাড়িতে পাইপ গ্যাস লাইন আছে। সরকারি কর্মচারীদের বাড়িতে আছে, আপনি আর কি যে কোনো এলাকায় সরকারি কর্মচারীদের বাড়িতে আছে না, সরকারি কর্মচারীদের আপনি বোধহয় এটা সঠিক বলছেন না। আর কি আপনি ঢাকা শহরের প্রত্যেক এলাকাতেই, ধনী হোক গরিব হোক, নতুন যারা এই সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছেন সেই সব এলাকা ছাড়া আর সব এলাকাতেই পাইপ গ্যাস লাইন আছে। আচ্ছা, আপনি বলছেন যে পাইপলাইনে গ্যাসের গ্রাহকের সংখ্যা আসলে এখন 30 থেকে 35 লাখ। তাদের ব্যাপারটা আপনি মনে করছেন যে এই মূল্য বৃদ্ধির প্রভাব সবার ক্ষেত্রেই পড়বে? জনাব গোলাম রহমান, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনার কাছে যেটি জানতে চাইবো সেটি হলো, আপনি কি মনে করেন না যে পাইপলাইনে গ্যাসকে নিরুৎসাহিত করা উচিত এবং ধীরে ধীরে যারা যাতে বাজার থেকে কিনে বোতল ভর্তি গ্যাস ব্যবহার করা হয় সেই দিকে উৎসাহিত করা উচিত বা সেই সমন্বয়টি আনা উচিত, সেটি আপনি মনে করেন কিনা? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। জনাব গোলাম রহমান, আমরা জানতে চাইছিলাম যে গ্যাসের দাম যে বাড়ানো হয়েছে তাতে পাইপলাইনে গ্যাস সরবরাহকে আসলে নিরুৎসাহিত করার একটি কথা সরকার বলছে, তা আপনি সমর্থন করেন কিনা? পাইপলাইনে গ্যাস নিরুৎসাহিত করা আমি সমর্থন করি, তবে এর অর্থ এ নয় যে যারা যে সুবিধাটা পাচ্ছে সেই সুবিধাটাকে অযৌক্তিক এবং অন্যায্যভাবে বৃদ্ধি করা হবে। যদি যারা পাইপলাইনের গ্যাস ব্যবহার করছে তাদের মূল্য বৃদ্ধি করে যদি যারা আর কি পাইপলাইনের গ্যাস পাচ্ছে না তাদের ওয়েলফেয়ার বাড়ত, তাহলে বিষয়টি হয়তো সমর্থনযোগ্য হতো। কিন্তু তাদের ওয়েলফেয়ার না বাড়াইয়ে কারো ওয়েলফেয়ার কমানো মানে সার্বিক ওয়েলফেয়ার কমা। ওকে, জনাব গোলাম রহমান, আমরা গত বছরই দেখেছি যে সরকারি যারা কর্মকর্তা আছেন তাদের বেতন বেশ একটি ভালো পরিমাণে বেড়েছে, পাশাপাশি বেসরকারি যারা কাজ করছেন তাদের বেতনও বাড়ছে সরকারি চাকরির বেতনের সাথে সমন্বয় করে। তো সেই ক্ষেত্রে আমাদের কি শুধু আয়ই বাড়বে, আমাদের কোনো ব্যয় বাড়বে না? আপনি শুধু সরকারি কর্মচারীর কথা ভাবছেন, যারা আমার মতো অবসরপ্রাপ্ত তাদের কথা ভাববেন না? যাদের ফিক্সড ইনকাম, যারা বয়স্ক তাদের কথা ভাববেন না? যারা স্বল্প আয়ের রুজি রোজগারের তাদের কথা ভাববেন না? আপনি তো আর কি খুবই এক পেশা দৃষ্টিতে দেখছেন বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, আমি এই প্রশ্নটি জনাব তাজুল ইসলাম আপনাকে করতে চাই যে আপনারা যে কোনো সময় যে কোনো সমস্যার সমাধান দাম বাড়িয়ে করতে চান এবং যারা এটার ভুক্তভোগী হয় অন্যরা যে এটা সুফল পান তা না, কিন্তু আপনারা অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে যান, এর কারণ কি জনাব তাজুল ইসলাম? না, আমি আসলে আপনার সাথে একমত হতে পারছি না। দাম বাড়ানো না, কমানো হয়। যেমন এলপিজির দাম 1200 টাকা ছিল, এখন 700 টাকা করা হয়েছে। অর্থাৎ এটা প্রাইভেট সেক্টর ইজ দ্য মোস্ট পার্টিসিপেন্ট ইন দ্য এলএনজি মার্কেট, এলপিজি মার্কেট, অর্থাৎ লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস, যেটা নাকি গ্লোবালি ভেরি পপুলার। বাংলাদেশেও আমরা এটাকে আপনার সেটা তো প্রাইভেট সেক্টর কমিয়েছে প্রতিযোগিতার কারণে, আপনারা চাচ্ছে সরকার, কিন্তু সরকার কেন শুধু দাম বাড়িয়ে সমস্যার সমাধান করতে ছিল? হ্যাঁ, প্রতিযোগিতা না না, আমি এখানে একটা কথা বলি। যেমন আমি বলি, যদি আপনি দেখেন, আমি দিল্লির কথা যদি বলি, একজন 5 জনের পরিবারের একটা পরিবার, 5 জনের একটা পরিবার মাসে তাকে 4000 টাকা জ্বালানির বিষয়ে কুকিং ফুয়েলের এগেনস্টে খরচ করতে হয়। তো আমরা সারা পৃথিবীর সর্বত্রই দেখি যে দেয়ার ইজ একটা রেশনালিটি আছে। এখন আপনি দেখেন, আপনি 600 টাকা দিবেন, আর যিনি নাকি আমার দেশে এলপিজি ব্যবহার করে তার যদি 3টা সিলিন্ডার লাগে, সে যদি 700 টাকা দামেও পায়, তাইলে তাকে 2100 টাকা দিতে হবে। তো আপনি কি এখানে এই ডিসপ্যারিটির ব্যাপারে কি আপনার কোনো করণীয় থাকা উচিত নয়? মানে আমি ঠিক জানি না, মানে 2100 টাকা এলপিজিতে খরচ হয় বলে কি আপনি আসলে চান যে আমরা যারা পাইপলাইনে গ্যাস ব্যবহার করি তারা 2100 টাকা দেই? না, মানে হিসাবটা কি সরল এরকম?
না, আমি এটাকে এরকম না। অর্থাৎ আপনি যদি এলপিজিকে পপুলার করেন, আপনি যদি এলপিজিকে পপুলার করতে হয়, তাইলে যিনি নাকি আপনি যদি কম দামে যদি একটা প্রোডাক্ট পান যেটা দিয়ে আপনার খরচাদি নির্বাহ করতে পারেন, তাহলে আপনি বেশি দামে যারা নিচ্ছেন, অর্থাৎ আপনি দেখেন 10% লোক কিন্তু পাইপলাইনের কুকিং ফুয়েল পায় না, অর্থাৎ গ্যাস পায় না। আর বাকি 90% লোকদেরকে আপনি যদি তাদেরকে যদি আপনি বলেন যে পাইপলাইন দেবেন না, তখন তাদের মধ্যে স্বাভাবিকভাবে জনাব তাজুল ইসলাম, এতে করে কিন্তু মনে হয় যে 10% পাইপলাইনে গ্যাস পাচ্ছে, তারা গ্যাস পেয়ে এক ধরনের অপরাধ করছে। ব্যাপারটি কি এরকম? তাদের ইনকামটা যেটি জনাব গোলাম রহমান বললেন, তাদের মধ্যে তো একটি অংশ আছে যাদের ফিক্সড ইনকাম, একটি অংশ আছে যাদের বেতন বাড়ে নাই। তাদের প্রতি কি আপনারা মানে এটি চাপিয়ে দিবেন যে যেহেতু তারা কম দামে একটি জিনিস পাচ্ছিলেন, যাতে তারা বেশি দামে সেটি কিনতে বাধ্য হন? না 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 না, এটা কিন্তু শুধু অবসরপ্রাপ্তরাই কিন্তু পাইপলাইনে গ্যাস ব্যবহার করে না। এখন অবসরপ্রাপ্তের জন্য আপনি এরকম কোন একটা টুলস বের করতে পারেন যার মাধ্যমে ফিক্সড ইনকামের একটা বড় গ্রুপ তো আছে যারা পাইপলাইনে গ্যাস ব্যবহার করে। কিন্তু আসলে ফিক্সড ইনকাম বলতে আমরা কি বুঝাই আমি জানি না। আমরা যদি কোনো লোক যদি অবসরে যান, তার যদি মনে করেন যে বেতন, এখানে আমরা অবসরপ্রাপ্তদের কথা বললাম, আর প্রত্যেকেরই বেতন বাড়ছে, প্রত্যেকের আয় বাড়ছে। দেখেন আমাদের 7.5% যদি আমরা গ্রোথ হিসাব করি, দিস গ্রোথ ইজ ক্যালকুলেটিং অন দ্য বেসিস অফ দ্য পার্সোনাল অ্যান্ড দ্য কালেকটিভ ইনকাম। আমার মনে হয় যে জনাব তাজুল ইসলাম তার বক্তব্য একদম প্রাঞ্জল করে উপস্থাপন করেছেন। আমরা একটু জনাব গোলাম রহমানকে একটু শুনতে চাই। জনাব গোলাম রহমান, এই প্রসঙ্গে আপনি কোনো কিছু বলবেন? তিনি বলছেন যে জনাব তাজুল ইসলাম বলছেন সবারই বেতন বাড়ছে, সবারই আয় বাড়ছে। সবাই বেতন বাড়ছে, সবার আয় বাড়ছে, এটা বোধহয় ঠিক নয়। আর যে আয় বাড়াটা, যারা আর কি কোটিপতি, যারা আর কি যাদের আয়, যেমন গার্মেন্ট সেক্টরের লোক যারা, তাদের আয় অনেক বেড়েছে। আবার দরিদ্র মানুষের আয় 200 টাকা বেড়েছে, কারো 2 লক্ষ টাকা আয় বেড়েছে, কারো 10 লক্ষ টাকা বেড়েছে। অ্যাভারেজটা করে উনি অ্যাভারেজের কথা বলছেন, সাধারণ মানুষের কথা, যারা দুঃখে আছে, কষ্টে আছে, তাদের কথা উনি বলা হচ্ছে বলে আমার মনে হয় না। জনাব গোলাম রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব তাজুল ইসলাম, আপনাকেও এডিট স্পিক এবার একটি বিরতি নিচ্ছি। জাপানি নাগরিক হোশি কুনিওকে হত্যা দেয় 5 জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। অভিযোগ প্রমাণ না হয় একজনকে খালাস দেওয়া হয়েছে। সকালে রংপুরে বিশেষ আদালতের বিচারক নরেশচন্দ্র সরকার এই রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়েছে দেশকে অস্থিতিশীল ও অর্থনীতি পঙ্গু করাই ছিল এই হত্যার উদ্দেশ্য। 8 অভিযুক্তের 2 জন বাইক হাসান রাজশাহীতে ও সাদ্দাম হোসেন ঢাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারি গ্রামে 2015 সালের 3 অক্টোবর গুলি করে হত্যা করা হয় জাপানি নাগরিক হোশি কুনিওকে। হোশি কুনিও হত্যা মামলা নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন আমাদের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান বিলু। বিলু ভাই, আমরা আজকে আপনার প্রতিবেদনে জেনেছি যে রায় ঘোষণা কেন্দ্র করে আজ আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছিল। আদালত আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছিল। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে কারাগারের মধ্যে থাকা আসামিদের নিয়ে আসা হয়েছিল। আমরা আগে পরে কোন রকম কোনো হুমকি কি যারা আসামি বা আসামিদের পক্ষের যারা লোক আছেন তাদের কাছ থেকে কোনো পেয়েছে কিনা? আমরা যদি যেহেতু জঙ্গি বাহিনী জেএমবির কথা বলা হচ্ছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানালো কিনা এখন পর্যন্ত? বিলু ভাই। জি, আমি এই ঘটনাটির পরপরই রংপুর রেঞ্জের ডিআইজি এবং পুলিশের অন্যান্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি যে এত কঠোর নিরাপত্তার যে ব্যবস্থাটা আপনারা গ্রহণ করেছিলেন সেটার পেছনে কোনো হুমকি ছিল কিনা। তবে ওনারা বলেছেন যে না, এই ধরনের কোনো হুমকি ছিল না, কিন্তু আমরা সবগুলো হুমকির বিষয়ে মাথায় রেখে বা যে কোনো নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন বিষয়গুলোকে মাথায় রেখে মূলত এই নিরাপত্তা ব্যবস্থাটাকে জোরদার করা হয়েছে। এবং আপনি জানেন যে জেএমবির কিছু কর্মীরা রয়েছে, বিশেষ করে এই রংপুর ডিভিশনের 8 জেলায় যে তারা কর্মকাণ্ড চালিয়েছে, সে সময় কিছু কিছু এলাকায় তারা বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল, যে কারণে পুলিশ বাড়তি নিরাপত্তা বা বাড়তি সতর্কতা ব্যবস্থায় নিয়েছিল। যে কারণে আদালত কিন্তু আজকে বলা যায় যে বেশ নিরাপদ একটি জায়গায় পরিণত হয়েছিল বা নিরাপত্তা ছিল যথেষ্ট। আইনজীবী, বিচার প্রার্থী সবাই বেশ স্বাচ্ছন্দ্যে কিন্তু আদালতে এসেছেন। যদিও জিএমবি ফাঁসির আদেশ ঘোষণার পরের কোনো প্রতিক্রিয়া তারা দেখিয়েছে কিনা জেএমবি বা এরকম সমমনা কোনো সংগঠন?
খালেদ ভাই, আমি এই ঘটনার পরপরই বুঝবার চেষ্টা করছিলাম যে যাদের বিরুদ্ধে রায় হয়েছে তাদের কি প্রতিক্রিয়া, বা যারা যখন কাঠগড়ায় আসে তখন থেকে আমি তাদের দিকে নজর রেখেছিলাম। একজনকে আমার কাছে খুব উদ্বিগ্ন মনে হয়েছিল, যিনি খালাস হয়েছেন। বাকি সবার মধ্যেই একটা এইরকম ভাবই আমি লক্ষ্য করেছি যে এসব নিয়ে কোনো সমস্যা তাদের নেই, এসব নিয়ে তারা কোনো চিন্তা করছে না। একজন তো প্রিজনের ভ্যানে উঠে রীতিমতো গানই জুড়ে দিয়েছিল, সে গান গাইতে গাইতেই চলে গেল আর কি, এইরকমই আমরা দেখতে পেয়েছি। বিলু ভাই, আপনি কি মনে করছেন যে এই আদেশ, এই রায়টির ফলে যে জেএমবির যে উত্থানের যে জায়গাটি ছিল উত্তরাঞ্চলে, সেই জায়গাটি তো অনেকটাই নিয়ন্ত্রণ হয়েছে এবং রায়ে এতে আরো কোনো প্রতিক্রিয়া রাখবে বা প্রভাব রাখবে বলে আপনি মনে করছেন কিনা বিলু ভাই? আমি রায়ের কিছু পরেই রংপুর রেঞ্জের যিনি ডিআইজি আছেন তার সঙ্গে কথা বলেছি, তাদের প্রতিক্রিয়াটা জানতে চেষ্টা করেছি। তারা বলছেন যে যারা মূলত এই ধরনের ঘটনা রংপুর অঞ্চলে ঘটিয়েছে, বিশেষ করে বাইক হাসান, সাদ্দাম এবং তার সহযোগী যাদের আজকে প্রাণদণ্ড হলো, তারা কিন্তু আর আগের মতো সক্রিয় নেই। যে আপনি জানেন যে ইতিমধ্যে বাইক হাসান এবং সাদ্দাম হোসেন দুইজনেই মারা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে বন্দুকযুদ্ধে। আর রংপুর অঞ্চলে যারা বেশি নাশকতা চালিয়েছে অথবা যাদের দাপট প্রভাব সবচেয়ে বেশি ছিল, তার মধ্যে এই 5 জনই অন্যতম ছিলেন। যদিও একজন এখনো পলাতক আছে, সে কারণে পুলিশ একটু বিষয়টা গুরুত্বের সাথে বিবেচনায় রেখেছে এবং তারা তার অনুসন্ধানে রায়ের আগে থেকেও যেমন তৎপর ছিল, রায়ের পরে কিন্তু তাদের তৎপরতা আরো বেড়েছে বলেই আমাকে জানিয়েছে। বিলু ভাই, আপনাকে ধন্যবাদ। এবার একটি বিরতি নিচ্ছি। সড়ক দুর্ঘটনায় দায়ী 2 চালকের সাজার প্রতিবাদে পরিবহন শ্রমিকদের ধর্মঘটে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আদালতের রায় পুনর্বিবেচনা পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি শ্রমিক নেতাদের। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী মোহাম্মদ সারোয়ার হোসেন এবং চট্টগ্রাম ব্যুরো প্রধান অনুপম শীল। আমি রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের প্রধান জনাব আবুল কালাম আজাদ, আপনার কাছ থেকে জানতে চাইবো যে কোষাধ্যক্ষ, যে আপনারা আসলে কতদিন এই ধর্মঘট করতে চান এবং এই ধর্মঘটে যে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে, এতে করে আপনাদের দাবি আদায় হবে বলে আপনারা কেন মনে করছেন? জনাব আবুল কালাম আজাদ। ঘটনা হলো যে আমরা যাত্রীদেরকে জিম্মি করতে চাই না এবং আমরা যাত্রীদেরকে আমরা সেবামূলক প্রতিষ্ঠান এবং আমরা জানমাল আমাদের উপরে নির্ভর করে। আমরা জানা মতে কখনো দুর্ঘটনায় জড়িত হয় না। কিছু কিছু কারণে দুর্ঘটনা ঘটে, যেমন ধরেন লসিমন, করিমন, ভুটভুটি, যাদের কোনো লাইসেন্স নাই, কোনো কিছু নাই, তারা রোডে চলে। কিন্তু জনাব আবুল কালাম আজাদ, আপনি কি এটি হলফ করে বলতে পারেন যে রাস্তায় কোনো চালক কখনো কোনো অবস্থাতেই বেপরোয়া গতিতে গাড়ি চালায় না, আরেকটি গাড়িকে ওভারটেক করে না, আমাদের নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালায় না? আমাদের কিছু কিছু কারণে দুর্ঘটনা ঘটে। জি, মানে চালকদের কারণে কখনোই দুর্ঘটনা ঘটে না, এটাই কি আপনাদের বক্তব্য? হ্যাঁ, চালকদের কারণে দুর্ঘটনা ঘটে না, এটাই আমার বক্তব্য। এবং রাস্তাঘাটের কারণে দুর্ঘটনা ঘটে এবং যেমন লসিমন, করিমন, ভুটভুটি। জি, আপনার বক্তব্য হচ্ছে চালকদের কারণে কখনোই দুর্ঘটনা ঘটে না। আমাদের সাথে খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি জনাব কাজী মোহাম্মদ সারোয়ার হোসেন আছেন। জনাব কাজী মোহাম্মদ সারোয়ার হোসেন, আমি এই প্রশ্নটি আবার করতে চাই, আপনারা কতদিন ধরে এই ধর্মঘট করবেন এবং সাধারণ মানুষের এই ভোগান্তিতে, এবং আপনিও কি জনাব আবুল কালাম আজাদের মতো এটি মনে করছেন কিনা যে চালকদের কারণে কখনো কোনো দুর্ঘটনা ঘটে না? না, তা ঠিক না যে চালকদের কাছে দুর্ঘটনা ঘটে না, তা ঠিক না। কিন্তু আপনি একটা জিনিস দেখেন যে দুর্ঘটনাটা শুধু চালকের উপরে যে চাপাচ্ছেন তাও ঠিক না। আপনি রোডের হিসাব দেখেন যে রোডে যে আপনার বাস যে চলে, ট্রাক চলে, একই রোডে যে ধান সুগা দেয়, নচিমন চলে, করিমন চলে, বাজারঘাট রোডের উপরে রাখে, আসলে তা কি ঠিক? আর আপনারা যদি একই দোষ একই চাপাই দেন ড্রাইভারের উপরে, তাও আসলে মনে হয় সঠিক না। দেখেন আপনি যে আমি আপনার বক্তব্যের সাথে একমত, শুধু চালকের কারণে দুর্ঘটনা ঘটে না, কিন্তু কোনো কোনো দুর্ঘটনা চালকের কারণে ঘটতেও পারে। সেরকম কোন আদালত যদি কোনো চালকের মানে অপরাধ পেয়ে তাকে সেই দুর্ঘটনার জন্য দায়ী করে, তাহলে আপনারা সারা বাংলাদেশে গাড়ি চলাচল বন্ধ করে দিবেন?
না, আমরা গাড়ি চলাচল বন্ধ করি নাই ঠিকই, আমাদের যে স্টাফ, আমাদের যে ড্রাইভার হেল্পার, এরাও তো নিজেরা স্বেচ্ছায় নিজেরা, আমরা শ্রমিক নেতারা ধর্মঘট আহ্বান করেছেন। যাই হোক, আমাদের হাতে আর সময় নেই। আমি অনুপম শীলের কাছে জানতে চাইবো যে চট্টগ্রামে এখন পরিস্থিতি কেমন, যারা চলাচল করতে চাইছেন তারা আসলে কি করছেন? অনুপম, খুব দ্রুত আমাদের যদি একটু বলেন। খালেদ ভাই, আসলে গতকাল রাতে, অনেক রাতে যেহেতু এই খবরটা এসেছে, সেই হিসেবে আজকে সকাল থেকে কিছু যানবাহন চলাচল করেছে এবং চট্টগ্রাম আসলে শুধুমাত্র যাত্রী নয়, এখানে পাশাপাশি চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনও অনেকটাই ব্যাহত হয়েছে। কিন্তু আগামীকাল থেকে আসলে এটি আরো বেশি প্রভাব রাখবে। এক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের সাথে প্রতিদিন অন্তত 4000-এর মতো ট্রাক দেশের বিভিন্ন স্থানে পণ্য নিয়ে যায়। এছাড়া কন্টেইনার মুভার আছে, সেগুলোর উপর একটা বড় ধরনের প্রভাব পড়বে নিশ্চয়ই। অনুপম শীল, কাজী মোহাম্মদ সারোয়ার হোসেন, জনাব আবুল কালাম আজাদ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এটিএস স্পিকে।